হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটি অসাধারণ হলিউড সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। এই সিনেমাটি একটি রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে, আর এটির বলিউডে একটি রিমেকও তৈরি করা হয়েছিল। তো বলিউড মুভিটি এখানে আপনাদের মতন একজন দর্শক এক্সপ্লেইন করার জন্য রিকোয়েস্টও করেছিলেন, তবে আমি আমার সেই সাবস্ক্রাইবারের অনুরোধে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে ওটা আসলে অরিজিনাল স্টোরি নয়। ওটার অরিজিনাল যে স্টোরিটা ওটা আসলে এই মুভি থেকে রিমেক করা হয়েছে। তো আমি চাই আমার সাবস্ক্রাইবারদের কোনো রিমেক মুভি নয়, অরিজিনাল মুভির স্টোরিটা উপহার দেওয়ার জন্য। তো সেই জন্য আজকে ওই সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে আমি এই মুভিটা আনলাম। তো এই মুভিতে আমরা দেখবো একটা 19 বছরের চতুর ছেলে, যে কিনা তার 19 বছর পূর্ণ হওয়ার আগেই চোর বাটপারি করে কোটিপতি হয়ে যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাকচুয়ালি মুভিটি কেমন হয়েছিল দেখে আসি। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই 1969 সালে ফ্রান্সের একজন এফবিআই এজেন্টকে, আর তার নাম ছিল কার্ল হ্যানলেটি। সে সেখানে একজন আমেরিকান কয়েদি ফ্রাঙ্কের সাথে দেখা করতে আসে। আসলে কার্ল মূলত ফ্রাঙ্ককে আমেরিকায় নিয়ে যেতে চাইছিল, কিন্তু তার আগে সে চাইছিল ফ্রাঙ্কের সাথে কিছু কথা বলতে। এখানে কার্ল দেখতে পায় ফ্রাঙ্কের অবস্থা খুবই খারাপ, আর সে কিছু বলার আগেই সেখানে বেহুশ হয়ে যায়। এরপর তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে সেখান থেকে কার্ল এবং বাকি পুলিশদের বোকা বানিয়ে পালাতে থাকে। কিন্তু ওর শরীরে এতটুকু শক্তি ছিল না যে সে কিছু দূর যেতে পারবে, তাই সে সেখানেই পড়ে যায়, আর সবাই তাকে আবারও ধরে ফেলে। এরপর সেখান থেকে কাহিনী অতীতে নিয়ে যাওয়া হয়, আর আমরা দেখতে পাই আমেরিকার নিউ ইয়র্কে তার বাবা একজন ড্রাইভার সাজিয়ে তাকে একটি ব্যাংকে নিয়ে যায়। আসলে তার বাবা এটা এই জন্যই করছিল যাতে করে ব্যাংক থেকে তাকে সহজে লোন দেয়, কিন্তু ফ্রাঙ্কের বাবার অ্যাসেস্ট কম হওয়ার ফলে ব্যাংক তাকে ডাইরেক্ট লোন দিতে মানা করে দেয়। ফ্রাঙ্কের বাবা অনেক ঋণগ্রস্ত ছিল, আর ব্যাংক থেকে লোন না পাওয়ার ফলে তিনি তার বাড়িঘর বিক্রি করে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেন। এরপর দেখতে দেখতে ফ্রাঙ্কের 16তম জন্মদিন আসে, আর তার বাবা তাকে একটি চেকবুক গিফট করে, আর তিনি তাকে বলে ফ্রাঙ্কের অ্যাকাউন্টে $25 ডিপোজিট করেছেন তিনি। আর এরপর আমরা দেখতে পাই নতুন ঘর বদলানোর পর ফ্রাঙ্ককে তার স্কুলও পরিবর্তন করতে হয়, আর তার কাছে যেহেতু কোনো ইউনিফর্ম ছিল না, তাই সে তার আগের ইউনিফর্ম পরেই চলে আসে। তো এটা দেখে সেখানে থাকা অনেক স্টুডেন্ট তাকে ফ্রেঞ্চ টিচার মনে করতে থাকে, আর সেও কম চালাক নয়। এটার সুযোগ নিয়ে সে অনেকদিন ধরে এভাবে তাদের ক্লাস নিচ্ছিল, আর এখান থেকেই মূলত তার বাটপাড়ির শুরু হয়। কিন্তু একদিন তাদের প্রিন্সিপাল ফ্রাঙ্কের বাবা মাকে ডেকে এনে বলে ফ্রাঙ্ক কিভাবে একজন মিথ্যা টিচার সেজে বাচ্চাদের বোকা বানাচ্ছিল। আর এসব শুনে ফ্রাঙ্কের বাবা অনেক হাসে, তবে তিনি ফ্রাঙ্ককে কিছুই বলেন না। আর আমরা এটা দেখে বুঝতে পারি যে ফ্রাঙ্ক তার বাবার সাথে সম্পর্ক বন্ধুত্বের মতো। তো যাই হোক, একদিন ফ্রাঙ্ক ঘরে আসার পর জানতে পারে যে তার বাবা মার ডিভোর্স হচ্ছে। আসলে তারা ঋণের হাত থেকে বাঁচতে ক্যাজুয়ালি ডিভোর্স নিচ্ছে, মানে এটা বাইরের লোকজনকে দেখানোর জন্য আর কি। আর যখন ফ্রাঙ্ককে কোর্টে জিজ্ঞেস করা হয় যে তার বাবার সাথে থাকবে নাকি মায়ের সাথে থাকবে, তো এরকম একটা সিচুয়েশনে সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আর সে সেখান থেকে পালিয়ে একটা হোটেলে আসে এবং চেক দিয়ে হোটেলে রুম ভাড়া নেয়। কিন্তু সে যে হোটেলে উঠে সেখানের মালিক 2 সপ্তাহ পর জানতে পারে যে চেকটি বাউন্স হয়ে গিয়েছে, তাই সে ফ্রাঙ্ককে সেখান থেকে বের করে দেয়। আর সে সেখান থেকে একটা বুদ্ধি বের করে সে চেকটিকে নিয়ে সেটার নাম্বার চেঞ্জ করে দেয়, আর সে অনেকগুলো ব্যাংকে ক্যাশের জন্য চেকটি জমা দেয়। সেই চেকগুলো এরকম করে ব্যবহার করছিল কারণ সে যাতে ধরা না পড়ে, কিন্তু সেখানে তার ভাগ্য সহায় হয় না, কারণ ব্যাংক তার নোট গ্রহণই করে না। ব্যাংকে মূলত নিষেধাজ্ঞা আছে যে অপরিচিত কোনো লোকের কাছ থেকে চেক না নেবার জন্য। এরপর সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পাইলটকে দেখতে পায়, আর সে দেখে যে সে সময় পাইলটদের আলাদা একটা সম্মান দেওয়া হতো এবং লোকটিকে সবাই প্রচুর সম্মান করছিল। এরপর ফ্রাঙ্কের মাথায় একটা বুদ্ধি আসে, আর সে চিন্তা করে যে সে পাইলট সেজে ব্যাংক থেকে লোন নেবে, তাই সে প্রেসের লোক সেজে একজন রিটায়ার্ড পাইলট অফিসারের ইন্টারভিউ নেয়। তো পাইলটটি তাকে সকল বেসিক ট্রেনিং এর বর্ণনা দেয়, আর তিনি তাকে এক্সপায়ার্ড ফ্লাইট লাইসেন্সও দিয়ে দেয়। তো এরপরে একদিন ফ্রাঙ্ক তার বাবাকে চিঠি লেখে, আর সে বলে আমি পাইলটের ট্রেনিং নিচ্ছি। তো এরপর সে কোনো রকমে একটি পাইলটের ইউনিফর্ম জোগাড় করে আর ব্যাংকে যায়। তো তাকে দেখে এবার খুব ব্যাংকের ম্যানেজার আসে আর তাকে লোনও দিয়ে দেয়। ফ্রাঙ্ক সেখানে অনেক সম্মান পায়। তো এরপর একদিন ব্যাংকের রিসেপশনিস্ট ফ্রাঙ্ককে বলে সে তার চেকের মাধ্যমে আরো অনেক বড় অ্যামাউন্টের ক্যাশ বের করতে পারবে। তো এটা শুনে সে অনেক বড় বড় ব্যাংকের চেক নকল করে নিজে বানিয়ে নেয়, আর সে সেগুলোর মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। আর সে যে কোনো ব্যাংকে গেলে পাইলটের পোশাক পরেই যেত, এবং সে এত কনফিডেন্সের সাথে কথা বলতো যে কেউ তাকে সন্দেহ করবে তো দূরের কথা, তাকে দেখলে বোঝাই যায় না যে সে একজন নকল পাইলট। সে এসব টাকা দিয়ে আনন্দে ভ্রমণ করত
করতে থাকে আর সে তার বাবাকে চিঠি লিখে বলে যে সে একজন কো পাইলট হয়ে গিয়েছে। আর এভাবে চলতে চলতে তার চুরি বাটপাড়ির খবর এফবিআই এর কাছে এসে যায়। তো তার এই কেসে ইনভেস্টিগেটর হিসেবে সিনেমার শুরুতে আমরা যে কার্লকে দেখেছিলাম সেই ছিল। সে সময় আমেরিকায় 12টি ব্যাংক সার্ভিস ছিল। এক জায়গায় ডিপোজিট করা চেক ওই জায়গায় যেতে 2 সপ্তাহ সময় লাগে। আর ফ্রাঙ্ক মূলত এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে এভাবে টাকা হাতিয়ে নিত এবং সে সেখান থেকে পালিয়ে যেত। আর এইভাবে কার্ল ইনভেস্টিগেট করতে করতে একদিন একটি হোটেলে গিয়ে পৌঁছায় যেখানে ফ্রাঙ্ক উঠেছিল। আর সে সেখানে গিয়েই ফ্রাঙ্ককে গান পয়েন্ট করে। আর তখন ফ্রাঙ্ক খুবই কনফিডেন্টের সাথে কার্লকে বলে যে সে নিজেও এই নকল চেকগুলোর পিছনে ইনভেস্টিগেট করছে আর সে নিজেকে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে পরিচয় দেয় এবং সে এখানে তার নাম ব্যারি এলেন্স বলে। এরপর সে কার্লকে তার ওয়ালেটটি দেয় এবং কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। যখন কার্ল ওয়ালেটটি চেক করে তখন সে বুঝতে পারে যে ফ্রাঙ্ক আসলে তাকে বোকা বানিয়েছে। এরপর ফ্রাঙ্ক দেখতে পায় তার সংবাদ পত্রিকায় ছাপা হয় আর যার কারণে সে ভয়ে তার পেশা পাল্টানোর চিন্তা করে। ক্রিসমাসের সময় কার্লকে ফ্রাঙ্ক ফোন দেয় আর কথার মাঝে সে তাকে নিউ ইয়র্কের ফুটবল টিম দি ইয়নকিসের কথা বলে। তো এরপরের দিন কার্ল ফ্রাঙ্কের নামে মানে ব্যারি এলেন্সের নামে ইনভেস্টিগেট করছিল আর সে তখন জানতে পারে যে এটা আসলে তখনকার কমিক হিরো ফ্ল্যাশের আসল নাম। আর তখন সেখান থেকে কার্লের বুদ্ধি আসে এবং সে নিউ ইয়র্কের নিখোঁজ ছেলেদের বিষয়ে ইনভেস্টিগেট করে। তো যাই হোক, কার্ল ফ্রাঙ্কের মায়ের সাথে দেখা করে আর তিনি আরেকটি বিয়ে করেন আর কার্ল তার মাধ্যমে ফ্রাঙ্কের আসল নামটি জেনে যায় এবং সে তাকে ফ্রাঙ্কের ব্যাপারে সকল সত্য কথা বলে দেয়, মানে ফ্রাঙ্কের বাটপারের কথাগুলো বলে দেয়। এরপর আমাদের ফ্রাঙ্ককে দেখানো হয় আর সে একটি হসপিটালে ব্রান্ডা নামের একজন নার্সের কাছ থেকে হসপিটালের বিষয়ে জানতে চাচ্ছিল। আর যেহেতু পত্রিকায় খবর এসেছে তাই সে তার পেশা পরিবর্তন করতে ডাক্তার হবার সিদ্ধান্ত নেয়। সে তার ঘরে নকল সার্টিফিকেট বানায় এবং ব্রান্ডা নামের ওই নার্সটির হসপিটালে সিনিয়র সার্জনের পোস্ট নেয়। তো একদিন সে যখন বাড়ি ফিরতেই যাচ্ছিল তখন একটা ইমার্জেন্সি ছেলেকে ভর্তি করানো হয় আর তাকে ডাকা হয়। তো তার সাথে জুনিয়র সার্জনদের সে এমন ভাবে জিজ্ঞেস করে যে দেখে মনে হচ্ছিল যে সে তাদের টেস্ট নিচ্ছে। যখন তারা সঠিক জবাব দিতে পেরেছে তখন সে চালাকির সাথে বলে এখানে আমার না থাকলেও চলবে, তোমরা এটা সামলে নিতে পারবে। আর এটা বলে সে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রাঙ্ক ব্রান্ডার সাথে প্রেমে পড়ে যায়, তাই সে ব্রান্ডার বাবার সাথে দেখা করে তাদের বিয়ের জন্য যায়। যখন ফ্রান্স জানতে পারে যে ব্রান্ডার বাবা একজন উকিল আর তখন ফ্রাঙ্ক তাকে বলে যে ফ্রাঙ্ক ডাক্তার হওয়ার আগে সে একজন উকিল ছিল, কিন্তু ব্রান্ডার বাবা তার এই মিথ্যে ধরে ফেলে। তবে সে তার এই কনফিডেন্স দেখে মুগ্ধ হয়ে যায় আর সে ফ্রাঙ্কের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে ফ্রাঙ্ক আবার উকিল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর সে একদিন তার বাবার সাথে গিয়ে দেখা করে এবং সে তার বাবাকে তার বিয়ের ব্যাপারে বলে, কিন্তু তার বাবা তাকে কার্লের বিষয়ে বলে যে সে তার বিষয়ে খোঁজ করতে করতে এখানে এসেছিল। তো এরপর একদিন ক্রিসমাসের রাতে ফ্রাঙ্ক কার্লকে কল করে আর সকল ক্রাইমের বিষয়ে বলে এবং সে তার কাছে ক্ষমা চায়। আর সে আরো বলে যে সে বিয়ে করে এখন থেকে এসব থেকে দূরে থাকবে, কিন্তু কার্ল এসব ইগনোর করে আর তাকে ডাইরেক্ট বলে যে সে তাকে এসবের জন্য অবশ্যই আইনের আওতায় আনবে। ওদিকে কার্ল ফ্রাঙ্কের পাঠানো চিঠিগুলো ইনভেস্টিগেট করে আর ফ্রাঙ্কের বর্তমান লোকেশন সম্পর্কে জেনে যায় আর সে তার সাথে থাকা বাকি এজেন্টদের কাজে লাগিয়ে দেয় যে যতগুলো এঙ্গেজমেন্ট আছে সবগুলোর তথ্য বের করতে। তো এরপর কার্ল ফ্রাঙ্কের এঙ্গেজমেন্টেও পৌঁছে যায়, কিন্তু ফ্রাঙ্ক সেখান থেকে পালিয়ে যায়। আর পালাবার আগে সে ব্রান্ডাকে বলে যে সে 2 দিন পর তার সাথে মিয়ামি এয়ারপোর্টে দেখা করবে এবং তারা এখানে থেকে চলে যাবে। তো 2 দিন পর সে যখন এয়ারপোর্টে যায় তখন সে দেখতে পায় যে সেখানে আগে থেকেই এফবিআই এজেন্টরা পাহারা দিচ্ছিল, তাই সে তাদের হাত থেকে বাঁচতে একটা প্ল্যান করে। সে একটি কলেজে গিয়ে নকল এয়ার হোস্টেস রেকমেন্ডের আয়োজন করে। এরপর সে সেখান থেকে 20টা মেয়েকে সিলেক্ট করে এবং পরের দিন সে তাদেরকে নিয়ে এয়ারপোর্টে যায়। আর সেখানে থাকা এজেন্টরা তো এদের দেখে আর ফ্রাঙ্কের কথা ভুলে যায়। তো এইভাবে সে এজেন্টদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এখান থেকে আমাদের 7 মাস পরের কাহিনী দেখানো হয়। কার্ল জানতে পারে যে ফ্রাঙ্ক এখন আগের চাইতেও অনেক দক্ষ হয়ে গিয়েছে নকল চেক বানাতে আর সে দুনিয়ার অন্যান্য ব্যাংক থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। তো এখন তাকে ধরাটাও পুরোপুরি অসম্ভব হয়ে উঠেছে কারণ সে আমেরিকার বাইরে ছিল। তো কার্ল আরো
ইনভেস্টিগেট করে জানতে পারে যে সে ফ্রান্সে থাকতে পারে, তাই সে সেখানে যায় আর সে সেখানে সত্যি সত্যি ফ্রাঙ্ককেও পেয়ে যায় আর সে ফ্রাঙ্ককে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ফ্রান্সের পুলিশ ফ্রাঙ্ককে কাস্টডিতে নিয়ে নেয় আর সেখান থেকে কাহিনী আবারও বর্তমানে নিয়ে আসা হয়, মানে যেখান থেকে সিনেমা শুরু হয়েছিল। তো আমরা দেখতে পাই যে তো কার্ল তাকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্লেনে কার্ল ফ্রাঙ্ককে তার বাবার মৃত্যুর বিষয়ে বলে। তো ফ্রাঙ্ক এটা শুনে অনেক দুঃখী হয় আর সে কিছুক্ষণ পর ওয়াশরুমে যাওয়ার নাম করে ওয়াশরুমে যায়, কিন্তু প্লেন ল্যান্ডিং হওয়ার কিছুক্ষণ আগে সে প্লেনের টয়লেটের নাট বোল্ট খুলে নিচে বেরিয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায় আর সে সেখান থেকে সোজা তার মায়ের কাছে যায়, কিন্তু কার্ল আবারও তাকে ধরে ফেলে। এরপর ফ্রাঙ্কের 12 বছরের সাজা দেওয়া হয় আর কার্ল মাঝে মাঝে এসে ফ্রাঙ্কের কাছ থেকে অনেক কেসের ব্যাপারে সাহায্য নিতে থাকে আর সে একদিন ফ্রাঙ্ককে এফবিআই এর পক্ষে কাজ করার জন্য অফারও করে আর ফ্রাঙ্ক তার অফারে রাজি হয়ে যায়। এরপর সে এফবিআই এজেন্টের হয়ে কাজ করছিল, কিন্তু সেখানেও তার মন বসছিল না, তাই সে আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আবারও কার্লের হাতে ধরা পড়ে যায়। তবে কার্ল তাকে আর আটকায় না, সে তাকে বলে যে ইউরোপের যে কোনো দেশে গেলে তাকে সেখানে কেউই ছাড়বে না, কারণ ফ্রাঙ্ক সেসব দেশেও বাটপারি করেছিল, তাই সে তাকে দুদিনের জন্য ছুটি দেয় এবং এরপর অফিসে আসতে বলে। তো ঠিক সত্যি সত্যি ফ্রান্স আবারও অফিসে ফিরে আসে। তো এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের এই মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।